আজকের এই বিশ্লেষণমূলক আয়োজনে সবাইকে স্বাগত। বাংলাদেশের সকল ভাতা ভুক্তভোগীদের জন্য আজ বিরাট সুখবর রয়েছে। বিশেষ করে ২০২৬ সালে প্রতিবন্ধী ভাতা কবে দিবে, উপবৃত্তির টাকা কবে দিবে, এই বিষয়গুলো নিয়ে আমাদের মনে যে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তারই একেবারে বিস্তারিত আর খুঁটিনাটি দিক নিয়ে আজ আমরা কথা বলবো। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে চলে যাই। সবাইকে শুভেচ্ছা ও শ্রদ্ধা। আমি একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি। হ্যাঁ, ঠিক এই কথাটি দিয়েই আজকের আলোচনাটা শুরু করতে চাই। কারণ আমি খুব ভালো করেই জানি এই যে প্রতিদিনের লড়াই, মাসের পর মাস ওই একটা ভাতা টাকার মেসেজের জন্য ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকার যে দীর্ঘ প্রতীক্ষা, সেটা আমাদের চেয়ে ভালো আর কে বুঝবে বলুন। সরকারি ওই সামান্য সহায়তা তো আমাদের কাছে শুধু কিছু টাকা নয়, এটা আমাদের সম্মান নিয়ে একটু মাথা উঁচু করে বাঁচার অবলম্বন। তাই আজকের এই আলোচনাটা শুধু কিছু তথ্যের নয়, বরং আমাদের টিকে থাকার গল্পের। এখন সবার মনে সবচেয়ে বড় যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে ২০২৬ সালে আমাদের ভাতার ভবিষ্যৎ আসলে কি হতে যাচ্ছে। দেখুন, বাজারে গেলে চাল ডাল থেকে শুরু করে জীবন রক্ষাকারী ওষুধের যে আকাশছোঁয়ার দাম আমরা দেখছি, তাতে ওই নির্দিষ্ট সামান্য আয়ের ওপর নির্ভর করে টিকে থাকাটা আক্ষরিক অর্থেই এক কঠিন যুদ্ধ। এই চরম অর্থনৈতিক উদ্বেগের মধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা লক্ষ লক্ষ অসহায় মানুষ আশায় বুক বেঁধে আছেন। তো চলুন দেখে নিই প্রস্তাবিত বাজেটে আমাদের জন্য ঠিক কী সুসংবাদ অপেক্ষা করছে। আর খবরটা কিন্তু সত্যিই অসাধারণ। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক ভাতার পরিমাণ বাড়ানোর দারুণ এক প্রস্তাব রাখা হয়েছে। বর্তমানে আপনারা জানেন জনপ্রতি ভাতা দেওয়া হচ্ছে ৯০০ টাকা, কিন্তু নতুন বাজেটে তা ১০০ টাকা বাড়িয়ে ১০০০ টাকা করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এখন অনেকেই হয়তো ভাবতে পারেন, আরে মাত্র ১০০ টাকা, এটা আবার এমন কি বড় বিষয়? কিন্তু আমরা যারা প্রতিবন্ধী ব্যক্তি, আমরা জানি আমাদের দৈনন্দিন জীবনে হঠাৎ একটা জরুরি ওষুধ কেনা বা একটু যাতায়াত খরচের ক্ষেত্রে এই বাড়তি টাকাটুকুও কতটা কাজে লাগতে পারে। এটা শুধু ১০০ টাকার হিসাব নয়, এটা আমাদের আত্মমর্যাদা আর অধিকারের একটা ছোট্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ স্বীকৃতি। খবর কিন্তু এখানেই শেষ নয়। শুধু যে টাকার অঙ্ক বাড়ছে তা নয়, বরং ভাতাভোগীর সংখ্যাটাও বেশ বড়সড় আকারে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে প্রায় ৩.৩৫ লাখ প্রতিবন্ধী ব্যক্তি এই ভাতা পাচ্ছেন, কিন্তু নতুন বাজেটে এই সংখ্যাটা বাড়িয়ে একেবারে ৩৮ লাখে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। একটু ভেবে দেখুন তো, এর মানে হচ্ছে নতুন করে আরও প্রায় ৩.৫ লাখ প্রতিবন্ধী ব্যক্তি এই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ছাতার নিচে আসতে পারবেন। সমাজের কোনো প্রতিবন্ধী ব্যক্তি যেন তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন, সেই ভাবনা থেকেই মূলত এই চমৎকার উদ্যোগটা নেওয়া হয়েছে। ভাতার এই দারুণ খবরের পাশাপাশি এবার চলুন আমাদের শিক্ষার্থীদের দিকে একটু নজর দিই। আমাদের সমাজে যেসব মেধাবী অথচ আর্থিকভাবে অস্বচ্ছ শিক্ষার্থী আছে, তাদের কথা তো আমাদের ভাবতেই হবে, তাই না? প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট বা PMEAT থেকে সম্প্রতি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি বিজ্ঞপ্তি এসেছে। যারা এখন উপবৃত্তির জন্য আবেদন করতে পারেনি, তাদের জন্য এটা আক্ষরিক অর্থেই বিশাল এক স্বস্তি খবর। ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে পড়া শিক্ষার্থীদের অনলাইন আবেদনের সময়সীমা ১৪ জুনের বদলে বাড়িয়ে একেবারে ২৫ জুন ২০২৬ তারিখ রাত ১১:৫৯ পর্যন্ত করা হয়েছে। তো যারা এখনও আবেদন করেননি, আর কিন্তু একদমই দেরি করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, কারা আসলে এই উপবৃত্তি পাওয়ার যোগ্য? চলুন নিয়মগুলো একটু সহজ করে বুঝে নিই। প্রথমত, শিক্ষার্থীকে আগের ক্লাসে অন্তত ৬০% নম্বর বা GPA 3.50 পেতে হবে। তবে এখানে একটা দারুণ ব্যাপার আছে। যারা এতিম বা প্রতিবন্ধী শিক্ষার্থী কিংবা ধরুন পরিবারের কেউ দুরারোগ্য কোনো ব্যাধিতে আক্রান্ত, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। এটা সত্যি একটা প্রশংসনীয় দিক। এছাড়াও অভিভাবকের বার্ষিক আয় অবশ্যই ৩ লাখ টাকার নিচে হতে হবে, আর ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন থেকে একটা হতদরিদ্র পরিবারের সন্তান এমন একটা সনদ আপলোড করতে হবে। আমাদের সমাজের পিছিয়ে পড়া অংশকে টেনে তুলতেই মূলত এই সুনির্দিষ্ট নিয়মগুলো। আচ্ছা, আবেদন তো সব ঠিকঠাক হলো, কিন্তু এখন সবচেয়ে বড় যে প্রশ্নটা আমাদের সবাইকে রীতিমতো ভাবিয়ে তোলে, আমার ভাতা টাকা এখনও আসেনি কেন? আমি জানি মাসের পর মাস পার হয়ে যায়, কিন্তু মোবাইল ব্যাংকিংয়ে G2P বা গভর্নমেন্ট টু পারসন পেমেন্টের ওই কাঙ্ক্ষিত মেসেজটা আর আসে না। তখন মনের ভেতরে কতটা যন্ত্রণা আর হতাশা কাজ করে, সেটা বলে বোঝানো কঠিন। অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান, আমার কার্ডটা কি বাতিল হয়ে গেল নাকি আমার টাকা অন্য কেউ তুলে নিচ্ছে।
আপনাদের এই বাস্তব উদ্বেগগুলোকে আমি পুরোপুরি সম্মান করি, তবে বিশ্বাস করুন, অহেতুক ঘাবড়ে যাবার কিচ্ছু নেই। মূলত ৩টা বড় কারণে টাকা আসতে দেরি হতে পারে। চলুন সেই কারণগুলো একটু পরিষ্কারভাবে বুঝে নিই। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধাটা হল লাইফ ভেরিফিকেশন বা জীবন যাচাই না করা। দেখুন, সিস্টেমের স্বচ্ছতা আনতে বছরে অন্তত একবার এটা করা বাধ্যতামূলক। এটা নিয়ে বিরক্ত হওয়ার কিছু নেই, কারণ এটা আসলে আমাদের অধিকার রক্ষারই একটা বর্ম, যাতে কোনো ভুয়া মানুষ আপনার আমার টাকাটা মেরে দিতে না পারে। এটা না করলে সিস্টেম অটোমেটিক ধরে নেয় যে ভাতাভোগী হয়তো আর বেঁচেই নেই। দ্বিতীয় কারণটি হল কেওয়াইসি বা কেওয়াইসি অমিল। আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্যের সাথে যদি বিকাশ বা নগদ অ্যাকাউন্টে তথ্যের কোনো মিল না থাকে বা সিম অনেকদিন বন্ধ থাকে, তাহলে টাকাটা রিজেক্ট হয়ে যায়। আর ৩ নম্বর কারণটা হলো অ্যাকাউন্ট রাউটিং সমস্যা। মানে হয়তো কেন্দ্রীয় ব্যাংক থেকে ঠিকই টাকা ছাড়া হয়েছে, কিন্তু কোনো কারিগরি বা টেকনিক্যাল ত্রুটির কারণে সেটা আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারছে না। তবে চিন্তার কোনো কারণ নেই। এই সমস্যাগুলোর সমাধান কিন্তু আমাদের নিজেদের হাতেই আছে। আপনি চাইলে ঘরে বসেই খুব সহজে আপনার ভাতার বর্তমান অবস্থাটা জেনে নিতে পারেন। সমাজসেবা অধিদপ্তরের যে MIS পোর্টাল আছে, অর্থাৎ mis.bhata.gov.bd, সেখানে ঢুকে জাস্ট আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর বা ভাতা বইয়ের নম্বর আর জন্ম তারিখটা দিলেই পেমেন্ট স্ট্যাটাস চোখের সামনে চলে আসবে। যদি দেখেন সেখানে অ্যাক্টিভ বা সক্রিয় লেখা আছে অথচ টাকা আসেনি, কিংবা ফেল্ড বা ব্যর্থ লেখা দেখাচ্ছে, তাহলে আর দেরি না করে সাথে সাথে আপনার স্থানীয় উপজেলার সমাজসেবা অফিসে একটু যোগাযোগ করুন। কোনো মধ্যস্বত্বভোগী বা দালালের ওপর নির্ভর না করে নিজের তথ্য নিজে যাচাই করার এই পদ্ধতিটা কিন্তু সত্যি অসাধারণ, তাই না? আমরা তো এতক্ষণ অনলাইনের কথা বললাম, কিন্তু বাস্তব চিত্রটা তো আমরা সবাই জানি। সমাজের সবার হাতে তো আর দামি স্মার্টফোন নেই। অনেকেরই একমাত্র ভরসা ওই পুরনো মডেলের বাটন ফোনটা। তাহলে তারা কিভাবে উপবৃত্তির টাকা চেক করবেন? অনেকেই ইন্টারনেট ব্যবহার করতে না পারেন বলে অন্যের কাছে গিয়ে চরম প্রতারণার শিকার হন। তাই বিকাশ বা নগদ অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা তা ইন্টারনেট ছাড়া একদম সাধারণ একটা বাটন ফোন দিয়ে ইউএসএসডি বা ইউএসএসডি কোড ব্যবহার করে চেক করার খুব সহজ একটা পদ্ধতি আছে। চলুন ধাপে ধাপে আমরা সেটা শিখে নিই। পদ্ধতিটা একেবারে জলের মতো সোজা। প্রথমেই আপনার বাটন ফোনের ডায়াল অপশনে গিয়ে টাইপ করবেন *247#। এরপর দেখবেন স্ক্রিনে বিকাশের একটা মেনু চলে আসবে। সেখান থেকে ব্যালেন্স বা মাই বিকাশ দেখার জন্য ৯ লিখে সেন্ড বাটনে চাপ দেবেন। সবশেষে সিস্টেম আপনার কাছে আপনার গোপন পিন নম্বরটি চাইবে। ব্যাস, পিনটা দিলেই স্ক্রিনে বর্তমান ব্যালেন্সটা ভেসে উঠবে। তবে এখানে একটা বিষয় একদম মাথায় গেঁথে নিন। প্রতি বছর হাজার হাজার মানুষ প্রতারিত হন শুধু একটা ভুলের কারণে। তারা তাদের গোপন পিন অন্যের সাথে শেয়ার করেন। তাই অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে আপনার এই পিন নম্বরটি কখনোই কোনো অবস্থাতেই পৃথিবীর কারো সাথে শেয়ার করবেন না। এটা একদম নিষিদ্ধ। দেখতে দেখতে আমরা আজকের আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণের আলোচনায় আমরা দেখলাম কিভাবে ২০২৬ সালের বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষায় ভাতার পরিমাণ আর আওতা বাড়ানো হচ্ছে, উপবৃত্তির সময়সীমা বেড়েছে, আর কিভাবে আমরা একটু সচেতন হলেই নিজেদের টাকা সুরক্ষিত রাখতে পারি। মনে রাখবেন, নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়া মানেই হল নিজের ভেতরের আসল শক্তিটাকে চিনে নেয়া। এই অর্থ আমাদের ন্যায্য অধিকার, এটা কোনোভাবেই কারো করুণা নয়। এই ধরনের আরও দরকারি এবং অনুপ্রেরণামূলক বিশ্লেষণ পেতে আর আমাদের এই সুন্দর কমিউনিটির একজন হতে অবশ্যই ভয়েসেস অব রেজিলিয়েন্স বিডিতে সাবস্ক্রাইব করুন। পরিশেষে আপনাদের কাছে শুধু একটা প্রশ্নই রেখে যেতে চাই। আজ যদি আমরা নিজেরাই নিজেদের অধিকার নিয়ে সোচ্চার না হই, তাহলে আগামী প্রজন্মের জন্য কি আমরা আদৌ একটা বৈষম্যহীন আর নিরাপদ ভবিষ্যৎ রেখে যেতে পারব? একটু ভেবে দেখবেন।